ওয়েলকাম। আজকে আমরা আমাদের ক্লাস 12-এর খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইউনিট 7-এ পদার্থের দ্বৈত সত্তা এবং বিকিরণ এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। ইংরেজি কি নাম? ডুয়েল নেচার অফ ম্যাটার অ্যান্ড রেডিয়েশন। এই চ্যাপ্টার মধ্যে আমাদের একটাই চ্যাপ্টার আছে আমাদের সিলেবাসে, তার নাম কি? কোয়ান্টাম তত্ত্ব। কোয়ান্টাম তত্ত্ব বা কোয়ান্টাম থিওরি। এই অধ্যায়ে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে 4 নম্বর থাকে। এখন এই চ্যাপ্টার পড়তে গিয়ে দুটো ওয়ার্ড দেখো, ডুয়েল নেচার অফ ম্যাটার অ্যান্ড রেডিয়েশন। এই দুটো ওয়ার্ড ম্যাটার এবং রেডিয়েশন, এই দুটো কী জিনিস আমাদেরকে আগে বুঝতে হবে। আমি একটা দেখো বোর্ডে লিখেছি রেডিয়েশন বিকিরণ, বাংলা বিকিরণ, আর ম্যাটার পদার্থ। রেডিয়েশন এবং বিকিরণ, রেডিয়েশন বা বিকিরণ বাংলায় এই জিনিসটা কি, এবং ম্যাটার বা পদার্থ এই জিনিসটা আমরা জানি, অলরেডি জানি। এই দুটো কিন্তু অনেক বেশি পার্থক্য, দুটো কোনো মিল নেই। কীরকম? রেডিয়েশন মানে কি? এক প্রকার বিকিরণ, মানে এটা ওয়ান টাইপ অফ ওয়েভ, ওয়ান টাইপ অফ তরঙ্গ। কৃষ্ণবস্তু বিকিরণ, যেরকম ভিনে সূত্র ক্লাস 11-এ পড়েছো তোমরা। এটা এক প্রকার বিকিরণ। বিকিরণ মানে এক প্রকার তরঙ্গ, যার কিন্তু কোনো ভর নেই, মানে মাস লেস একটা ঘটনা। উল্টো দিকে পদার্থ মানে ম্যাটার, পদার্থের বেসিক সংজ্ঞাই তাই কি? যার একটা ভর থাকবে, অর্থাৎ এর কি ভর আছে, এর ভর নেই। দুটো কিন্তু ডিফারেন্ট দুটো বৈশিষ্ট্য। কিন্তু এই দুটো আমি একসঙ্গে লিখলাম কেন? ডুয়েল নেচার অফ ম্যাটার অ্যান্ড রেডিয়েশন কেন বলছে? কিছু তরঙ্গ আছে, বিশেষ করে আলোক তরঙ্গ। আলোক তরঙ্গ অ্যাকচুয়ালি সমস্ত ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ প্রত্যেক ক্ষেত্রে এই ধর্ম দেখতে পাওয়া যায়। আলোক তরঙ্গ এমন একটা বিষয়, বা আলো এমন একটি বিষয়, এমন একটি ঘটনা, যে আলো কিন্তু কখনো আমরা ভাবতে পারি আলো বিকিরণ ধর্মী, কখনো ভাবতে পারি আলো আবার কণা ধর্মী বা পার্টিকেল ধর্মী, পার্টিকেল নেচার, বা এটা একটা পদার্থ মতো। এখন সেই জন্য আমরা আলোকে বলবো ডুয়েল নেচার। আলো কখনো বিকিরণ, আলো একটা তরঙ্গ বা বিকিরিত হচ্ছে বা তরঙ্গ ধর্মী ধরলে আলোর অনেক ঘটনা ব্যাখ্যা করা সুবিধা হয়, কখনো আলোকে পার্টিকেল ধরলে আমার ব্যাখ্যা করতে সুবিধা হয়। এই দুটো চরিত্র আলো থাকে, সেই জন্য আমরা আলোকে বলবো ডুয়েল নেচার, দ্বৈত সত্তা আলোর আছে। এখন রেডিয়েশন, রেডিয়েশন মানে বিকিরণ। এই রেডিয়েশনের দুটো পার্ট হয়। কি কি পার্ট? এই রেডিয়েশন আবার ওয়েভ নেচার হতে পারে, তরঙ্গ ধর্ম হতে পারে, আবার এর পার্টিকেল নেচার হতে পারে। যেহেতু আলোর দুটো ঘটনা হয়, আলোর কখনো কণা ধরতে পারি, কখনো আমরা তরঙ্গ ধরতে পারি। উল্টো করে বললে বিকিরণ, এটাও কিন্তু কখনো আমরা তরঙ্গ ধর্ম ধরতে পারি, কখনো আমরা পার্টিকেল ধরতে পারি। কীরকম? কখন? যখন আমরা আলো ব্যতিচার, সমবর্তন, অপবর্তন, ওকে, অপবর্তন মানে ইন্টারফারেন্স, পোলারাইজেশন এবং ডিফ্রাকশন, এগুলো ব্যাখ্যা করব, তখন আমরা আলোর কোন ধর্ম ধরবো? আলো একটা তরঙ্গ, সেটা ধরবো। এটা ধরে আমরা আলোর যে বিকিরণ, আলো যে তরঙ্গ ধর্মী বা আলো বিকিরণ, মেনলি আলো বিকিরণ, কৃষ্ণবস্তু বিকিরণ, হ্যাঁ, এই ব্যাপারটা ধরে কিন্তু আলোর তরঙ্গ ধর্ম ধরতে হয়। ব্যতিচার, সমবর্তন, অপবর্তন এই দিয়ে ব্যাখ্যা করা সম্ভব হয়। কিন্তু আবার রেডিয়েশন, যদি আমরা ফটো ইলেকট্রিক এফেক্ট, এটা কিন্তু এক প্রকার রেডিয়েশন। আলো কোনো একটা ধাতব তলের ওপর আপতিত হচ্ছে এবং সেখান থেকে ইলেকট্রন নির্গত হওয়ার জন্য একটা তড়িৎ প্রবাহিত হচ্ছে। এক্ষেত্রে কিন্তু এটাও কিন্তু এক প্রকার রেডিয়েশন, ইলেকট্রন বিকিরণ বা ইলেকট্রনের রেডিয়েশন। এক্ষেত্রে কিন্তু আলোকে, যে আলো আপাতিত আলো, তাকে আমরা কিন্তু তরঙ্গ ধরতে পারছি না, তাকে হচ্ছে কণা, ফটন বলা হয়, পরে আসি। অর্থাৎ এই ফটো ইলেকট্রিক এফেক্ট, আলোক তড়িৎ ক্রিয়া, এর ক্ষেত্রে এই যে বিকিরণ, আলোক তড়িৎ নিঃসরণ বলো, এটার ক্ষেত্রে আমি কিন্তু যে আপাতিত আলো, তাকে আমি তরঙ্গ ধরছি না, তাকে আমরা ধরছি কি? কণা ধর্ম। অতএব ব্যতিচার, সমবর্তন এবং অপবর্তন, এই তিনটে ঘটনা, এই তিনটে কার ঘটনা? এই তিনটে কার বৈশিষ্ট্য? আলোর ধর্ম, আলোর বৈশিষ্ট্য।
সেটা ব্যাখ্যা করতে গিয়ে আমরা আলোকে ধরছি তরঙ্গ। আবার আলোক তড়িৎ ক্রিয়া, এটা একটা আলোক ধর্ম, সেক্ষেত্রে আমরা ব্যাখ্যা করছি কি, সেক্ষেত্রে আমরা ব্যাখ্যা করছি পার্টিকেল নেচার বা পার্টিকেল ধর্ম। ওকে, অর্থাৎ এক কথায় বলতে গেলে রেডিয়েশন বা বিকিরণের এই দুটো ধর্ম দেখতে পাওয়া যায়। কখনো কখনো আমরা তরঙ্গ ধর্ম দেখতে পাই ব্যতিচার, সমবর্তন, অপবর্তন এর ক্ষেত্রে। কখনো কখনো আমরা কণা ধর্ম দেখতে পাই আলোক তড়িৎ ক্রিয়া এর ক্ষেত্রে। অপরদিকে যদি আমরা ম্যাটার বা পদার্থ ধরি, কোনো কোনো পদার্থের কিন্তু পদার্থের দুটো ডিফারেন্ট আমরা প্রকৃতি দেখতে পাই, সত্তা দেখতে পাই, ওয়েভ নেচার এবং পার্টিকেল নেচার। কখন আমরা যদি কোনো একটা পার্টিকেলকে আমরা ক্ষুদ্র পার্টিকেল, সাপোজ ইলেকট্রন কিন্তু বিশেষ ক্ষেত্রে ইলেকট্রন ব্যতিচার, সমাবর্তন, অপবর্তন এই ধর্মগুলো প্রদর্শন করে এবং এই যে ধর্ম প্রদর্শন করে, এটা বিজ্ঞানী ডেভিসন ও জার্মার, এই দুটো বিজ্ঞানী এটা প্রতিষ্ঠা করেছিল যে হ্যাঁ, ইলেকট্রন তার একটা ওয়েভ নেচার আছে, অর্থাৎ ইলেকট্রন সমাবর্তন, অপবর্তন, ব্যতিচার এই ধর্মগুলো ওরা প্রদর্শন করে। আর পার্টিকেল তো জানো, যে কোনো বস্তু, যে কোনো কণা, ইলেকট্রন, প্রোটন, আলফা প্রত্যেকটা কিন্তু একটা কণিকা হিসেবে আচরণ করে। অর্থাৎ এই দুটো কিন্তু আমরা সত্তা পাচ্ছি, তরঙ্গ ধর্ম পাচ্ছি, কণা ধর্ম পাচ্ছি। রেডিয়েশন বা বিকিরণ, তারও কিন্তু দুটো সত্তা আছে, পদার্থ তারও কিন্তু দুটো সত্তা, ডিফারেন্ট দুটো সত্তা আমরা পাচ্ছি। কোয়ান্টাম তত্ত্বের একদম প্রথমে, এখন তাহলে এতক্ষণ কি শিখলাম, তো কখনো আমরা আলোকে পার্টিকেল ধরছি, কখনো আলোকে তরঙ্গ ধরছি। এখন এই জিনিসটা কবে থেকে শুরু হয়েছিল, আমি যদি একটা টাইম ফ্রেম মোটামুটি লিখি, আমি আলোর ক্ষেত্রেই হচ্ছি লাইট কি একদম এই নিয়ে 1675 মোটামুটি সাল, এই টাইমে বিজ্ঞানী নিউটন উনি একটা থিওরি দিয়েছিলেন। কি থিওরি? উনি বলেছিলেন যে লাইট হলো এক প্রকার পার্টিকেল। লাইট হলো এক প্রকার কণিকা। কি উনি বলেছিলেন? কণা বা পার্টিকেল। উনি একটা থিওরি দিয়েছিলেন, দেখি কর্পাসকুলার থিওরি অফ লাইট। উনি বলেছিলেন যে আলো অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, যে কণাগুলো আমার চোখে আঘাত করে তার জন্য আমরা দেখতে পাই। এবং তখনকার দিনে সব থেকে বড় বিজ্ঞানী ছিল বিজ্ঞানী নিউটন। স্বাভাবিক, অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো সায়েন্টিস্ট তাকে ডিনাই করেনি। সেই জন্য ওই থিওরিটা কিন্তু অনেকদিন পৃথিবীতে টিকেছিল। তারপরে মোটামুটি নিয়ার অ্যাবাউট 1801 সাল নাগাদ বিজ্ঞানী ইয়ংস উনি পরীক্ষা করেছিলেন ইয়ংস ডবল স্লিট এক্সপেরিমেন্ট, ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষা, ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। ওই পরীক্ষা করে উনি ব্যাখ্যা করেছিলেন যে আলো একটা তরঙ্গধর্মী। আলো কি ধর্ম আছে? আলো তরঙ্গ ধর্ম আছে, অর্থাৎ আলো একটা ওয়েভ নেচার আছে। এবং উনি এই পরীক্ষার সাহায্যে উনি ব্যতিচার, অপবর্তন, সমাবর্তন এই তিনটি আলোর যে ধর্ম ব্যাখ্যা করেছিলেন আলোকে তরঙ্গ রূপে কল্পনা করে। তাহলে 1675 খ্রিস্টাব্দে নিউটন ধরেছিলেন আলো একটা কণা। অনেক দিন পৃথিবীতে এই থিওরি ছিল। তারপরে ইয়ংস উনি ধরেছিলেন আলো একটা তরঙ্গ। সেই কণা ধরে আলোর কিছু ধর্ম ঠিকঠাক ব্যাখ্যা করা সম্ভব হচ্ছিল, অনেকগুলো যাচ্ছিল না। আবার তরঙ্গ ধরে আলোর আরও কিছু ধর্ম ব্যাখ্যা করা সম্ভব হচ্ছিল। কিন্তু 1905 খ্রিস্টাব্দে 1905 খ্রিস্টাব্দে আমরা লাইট কি সেই নিয়ে আমরা আবার একটা নতুন কনসেপ্ট এসছে। তখন একটা নতুন ঘটনা, ফটো ইলেকট্রিক এফেক্ট, আলোক তড়িৎ ক্রিয়া, এই ঘটনা ব্যাখ্যা করার সময় দেখা যাচ্ছে আলোক তরঙ্গ নিয়ে ঠিকঠাক ব্যাখ্যা করা যাচ্ছে না। তখন আবার বিজ্ঞান আবার আগের অবস্থায় ফিরে গেল, নিউটনের জামানায় ফিরে গেল। তখন বিজ্ঞানীরা ধরলো যে আলো একটা কণাধর্মী। কিন্তু এই কণার সঙ্গে এই কণার পার্থক্য আছে একটা, এই কণার সঙ্গে এই কণার একটা বেসিক পার্থক্য আছে। এই যে আমি আলো কণাধর্মী ধরলাম, এই কণাকে আমরা ধরবো কি বলবো? এটাকে ফোটন। কি বলবো আমরা? একে আলো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, তার নাম কি বলবো আমরা? ফোটন। ফলো করে
ফটন। এই ফটন নিয়ে আমি পড়ে আসছি। তখন কিন্তু আলোকে আমরা কি ধরবো, আলো একটা ফটন এর সমষ্টি, অর্থাৎ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেল ফটন আকারে আলোর সঙ্গে বাহিত হয়। ইয়ার সাহায্যে কিন্তু আলোক তড়িৎক্রিয়া ব্যাখ্যা করা সম্ভব হয়েছিল। তোমরা জানলে অবাক হবে, এই যে থিওরি এটা ব্যাখ্যা করেছিলেন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। উনি কিন্তু এই থিওরি ব্যাখ্যা করার জন্য কিন্তু নোবেল প্রাইজ উনি পেয়েছিলেন। এখন এই ফটন কি জিনিস, ফটন কিভাবে কাজ করে এবং ফটনের কি কি ধর্ম আছে সেই নিয়ে আমরা প্রথমে আলোচনা করে নিই। নেক্সট আমরা আসবো ফটন। ফটন সংজ্ঞা কি? তড়িৎচুম্বকীয় বিকিরণ। অবশ্যই আলো এক প্রকারের তড়িৎচুম্বকীয় বিকিরণ। তড়িৎচুম্বকীয় বিকিরণ তরঙ্গধর্মী নয়, বরং এক ধরনের কণা স্রোত। আমি প্রথমেই বলেছি আলো কিন্তু তরঙ্গ হতে পারে, পার্টিকেলও হতে পারে। তো এই যে থিওরি আমাদের কোয়ান্টাম থিওরি, এই থিওরি কি বলছে, ফটোইলেকট্রিক এফেক্ট ব্যাখ্যা করার সময় আমরা নতুন ধরে নিচ্ছি যে তড়িৎচুম্বকীয় বিকিরণ আলো হতে পারে, তরঙ্গধর্মী নয় বরং এক ধরনের কণা স্রোত। এই কণাকে আমরা কি বলবো, ফোটন বলবো। জিনিসটা ঠিক কীরকম আমি একটা চিত্র এঁকে বোঝানোর চেষ্টা করছি, লক্ষ্য করো। এটা আমি ধরছি মেটাল প্লেট। এটা কি মেটাল একটা প্লেট বা মেটাল প্লেট, তার এটা অপরতল। এটাকে আমি ধরছি মেটাল সারফেস। ওকে, মেটাল সারফেস। মনে করো কোনো একটা ধাতব বস্তু আছে, তার উপরিতল এটা। উপরিতলে কি থাকবে, অসংখ্য ইলেকট্রন থাকবে। অসংখ্য কি থাকবে, ইলেকট্রন। আমরা বলতে পারি একে ফ্রি ইলেকট্রন, ই মাইনাস ই মাইনাস ই মাইনাস ই মাইনাস। আমি যদি এই সারফেস থেকে, মেটাল সারফেস থেকে ইলেকট্রনগুলোকে বাইরে আনতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে বাইরের থেকে কোনো একটা শক্তি প্রয়োগ করতে হবে। যে শক্তি কি করবে, ওই ইলেকট্রনগুলোকে উহাদের যে নিউক্লিয়াসের সঙ্গে আকর্ষণ বলে আবদ্ধ আছে, সে আবদ্ধ বা আকর্ষণ বল কাটিয়ে ইলেকট্রনকে বাইরে বার করতে পারবে বা বার করতে সাহায্য করবে। তা আমরা কি করব, বাইরে থেকে একটা রেডিয়েশন দিলাম, বিকিরণ কি দিলাম, রেডিয়েশন। ওকে, এটা। এবং এই যে রেডিয়েশন দিলাম, এই রেডিয়েশনে একটা শক্তি থাকবে, এনার্জি থাকবে। এনার্জি কত, এনার্জি হবে ই ইকুয়াল টু এইচ নিউ। নিউটা কি, কম্পাঙ্ক, বা লিখতে পারি এইচ সি বাই ল্যামডা। ল্যামডাটা কি, তরঙ্গ দৈর্ঘ্য। এইচটা মনে রাখবে প্লাঙ্কের ধ্রুবক। মান কত, মান মুখস্থ রাখবে 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। ওকে, 6.626 10⁻⁻34 জুল সেকেন্ড। এটা হলো কি প্লাঙ্কের ধ্রুবকের মান। এবারে তাহলে এই যে লাইট পড়ছে বা বিকিরণ পড়ছে, সাধারণত লাইট ওয়েভ দিয়েই করা হয়। সেই বিকিরণের শক্তি ইকুয়াল টু এইচ নিউ বা এইচ সি বাই ল্যামডা। কারণ জানি সি ইকুয়াল টু নিউ ল্যামডা, নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা পুট করলে। অতএব যদি কম্পাঙ্ক বেশি হয়, তাহলে এই আপাতিত যে লাইট তার শক্তি বেশি হবে, অথবা আপাতিত যে লাইট তার যদি তরঙ্গদৈর্ঘ্য কম হয়, তাহলে কিন্তু তার শক্তি বেশি হবে। অতএব বলতে পারি উচ্চ কম্পাঙ্ক বা নিম্ন তরঙ্গদৈর্ঘ্য সম্পন্ন একটা আলো ধাতব সারফেসের উপরে, ধাতব পৃষ্ঠের উপর ফেলা হলো, যাতে করে ওখান থেকে কিছু ইলেকট্রন মুক্ত হয়। কেন মুক্ত হবে, মনে করো কোনো একটা টেবিলে অনেক গুলি রাখা আছে, কাঁচের গুলি রাখা আছে। অপর থেকে একটা গুলি দিয়ে টিক করে মারলে কি হবে, জোরে মারলে কিন্তু ওই গুলিটা একটা গুলিকে ছিটকে বাইরে বার করতে পারবে বা বার হয়ে যেতে পারবে। ঠিক, এখান থেকে কিছু ইলেকট্রন বাইরে জাস্ট ইজেক্ট করে আসলো, মানে কি হলো, টুক করে বাইরে বেরিয়ে আসলো। এই যে ঘটনা তার নাম কি, আলোক তড়িৎ ক্রিয়া। জিনিসটা কি, কোন একটা ধাতব প্লেট, ধাতব তল, তার উপর যদি উপযুক্ত শক্তি সম্পন্ন কোনো বিকিরণ ফেলা হয়, তাহলে কি হবে, ওখান থেকে ওর মুক্ত তল থেকে বা পৃষ্ঠ থেকে, ধাতব পৃষ্ঠ থেকে কিছু ইলেকট্রন ধাতব পৃষ্ঠে বাইরে বার হতে পারে, বার হয়। এই যে ইলেকট্রন কিন্তু তখন ঠিক যথাযথ ব্যবস্থা করে সার্কিট অঙ্কন করলে তা কিন্তু এটা কারেন্ট পরিবহন করতে পারে। এই যে ঘটনা, তার নাম কি, তার নাম আলোক তড়িৎ ক্রিয়া।
কোশ্চেন হলো, এটা বিকিরণ আপতিত হচ্ছে ইলেকট্রনের ওপর। ইলেকট্রনের সঙ্গে বিকিরণ এক প্রকার তরঙ্গ, কি করে ধাক্কা লাগবে? তরঙ্গ তো মাসলেস। অতএব সেক্ষেত্রে অনেক বিজ্ঞানী এটা ধরে নিয়েছিলেন এই বিকিরণ যে যাচ্ছে, আমরা বলবো এটা অ্যাকচুয়ালি অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা যাচ্ছে পার্টিকেল যাচ্ছে। এই কণাগুলোকে বলবো আমরা ফোটন। এখানে তড়িৎচুম্বক বিকিরণ তরঙ্গধর্মী নয়, বরং এক ধরনের কণা স্রোত, একটা স্রোত আকারে এই বিকিরণটা আপতিত হচ্ছে, তার নাম কি? ফোটন। তার নাম ফোটন। তো ফোটন কিন্তু এক প্রকারের একটা কণা। অতএব এই একটা কণাকে, ইলেকট্রন একটা পার্টিকেল কণাকে ধাক্কা মারলে ছিটকে ওটা বাইরে আসতে পারে। এই ধাক্কার সময় কিন্তু মাথায় রাখতে হবে, ধাক্কার সময় কিন্তু কি হবে? ধাক্কাটা সম্পূর্ণ একটা ইলাস্টিক কলিশন, সম্পূর্ণ একটা স্থিতিস্থাপক সংঘর্ষ। সম্পূর্ণ এটা সংঘর্ষ। এই নিয়ে ডিটেলস আমি পড়ে আসছি। এখন এই যে ফোটন পড়তে বুঝতে পারলে ফোটন জিনিসটা কি। ফোটনের কিছু ধর্ম আছে। নেক্সট আমরা ফোটনের ধর্ম নিয়ে আমরা আলোচনা করব। সময় অনেক বেশি যাচ্ছে, আমি ফোটনের ধর্মগুলো লিখে নিচ্ছি বোর্ডে, লেখার পর আমি ওই নিয়ে প্রত্যেকটা ব্যাখ্যা করব। নেক্সট আমরা এসছি ফোটনের ধর্ম নিয়ে আলোচনা করতে। ফোটনের একদম এক নম্বর ধর্ম, ফোটন একটি নিস্তরিত কণা। নিস্তরিত মানে কি? ফোটনে কোনো আধান নেই, ফোটনের আধান শূন্য, ফোটনের চার্জ শূন্য। অর্থাৎ একটা ফোটন আরেকটি ফোটনকে কোনো আকর্ষণ করতে পারবে না বা বিকর্ষণ করতে পারবে না। 2 নম্বর, ফোটনের স্থির ভর শূন্য। খুব ইম্পর্টেন্ট টার্ম, স্থির ভর। রেস্ট মাস শূন্য। কেন শূন্য? তার কারণ হলো নিউটনীয় বলবিদ্যা অনুসারে ফোটনের ভর ব্যাখ্যা করা যায় না বা ব্যাখ্যা করা সম্ভব নয়। সেই জন্য ফোটনের যে ভর আছে এটা আমরা ঠিকঠাক ক্লাসিক্যাল যে ফিজিক্স সেটা যে নির্ণয় করা সম্ভব না, এটা আনডিফাইন্ড। অতএব আমরা ধরতে পারি ফোটনের যে স্থির ভর শূন্য। স্থির ভর জিনিসটা কি? আইনস্টাইনের একটা থিওরি আছে, আপেক্ষিকতাবাদ তত্ত্ব। ওই তত্ত্ব অনুযায়ী কোনো একটা বস্তুর দুটি ভর থাকে, একটি স্থির ভর, একটি গতীয় ভর। একটি বস্তু যখন ভি বেগে গতিশীল হয় তখন তার ভর m = হবে m0/√1 - v² এটাকে বলে গতীয় ভর। গতিশীল থাকবে, একে বলে স্থির ভর। ওকে, ফোটনের স্থির ভর সবসময় শূন্য হয়। 3 নম্বর পয়েন্ট, শূন্য স্থানে বা বায়ুর মধ্য দিয়ে ইয়ার বেগ, আলোর যে বেগ তার সঙ্গে সমান, বা যে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে বেগ তার সঙ্গে সমান 3 × 10⁸ মিটার/সেকেন্ড। 4 নম্বর পয়েন্ট, এই ফোটন যে পরিমাণ শক্তি বহন করবে তার মান হবে E = h নিউ। এইচটা প্ল্যাঙ্কের ধ্রুবক, নিউটা কম্পাঙ্ক, ওই ফোটনের কম্পাঙ্ক। বা লিখতে পারি E = hc/λ। আমরা জানি c সমান নিউ ল্যামডা বা নিউ = c/λ। 5 নম্বর পয়েন্ট হবে, আপেক্ষিকতাবাদ তত্ত্ব অনুযায়ী আমরা জানি যে কোনো একটা বস্তুর শক্তির ইকুয়েশন হয় E = √p² c² m0² c⁴। পিটা কি? ভরবেগ। সিটা শূন্য স্থানে আলোর বেগ, m0টা স্থির ভর। ফোটনের ক্ষেত্রে অলরেডি শিখেছি আমরা স্থির ভর শূন্য, এর মানটা বসিয়ে দিই, পাবো কি E = pc বা p = e/c। আবার E = কি শিখেছি আমরা? h নিউ, বসিয়ে দিই h নিউ/c। এটা হবে। বা আমরা যদি আবার এখানে বসাই, নিউ = কি শিখেছি আমরা? নিউ = c/λ। লিখতে পাবো h × c/λ, আর নিচে c পড়ে আছে, তা লিখতে পারবো h/λ। খুব একটি ইম্পর্টেন্ট সূত্র পেয়েছি, p = h/λ। অতএব p মানে কি? ভরবেগ, h প্ল্যাঙ্কের ধ্রুবক, λ তরঙ্গ দৈর্ঘ্য। পরে আমি বলবো এটা কিন্তু একটি ডি ব্রগলির একটা সূত্র, ডি ব্রগলি প্রকল্প। ওকে, নেক্সট যে ধর্ম সেটি হলো ফোটনের সঙ্গে কণার, অর্থাৎ এখানে ইলেকট্রনের যে সংঘর্ষ, এই সংঘর্ষগুলো কি হয়? সম্পূর্ণ স্থিতিস্থাপক। অর্থাৎ কোনো একটা ফোটনের সঙ্গে যে ইলেকট্রনের যে সংঘর্ষ হবে,
এই সংঘর্ষের আগে যে ভরবেগ এবং সংঘর্ষের পরে যে ভরবেগ সে কিন্তু সবসময় একই থাকবে। সংঘর্ষের আগে যে ভরবেগ এবং সংঘর্ষের পরে যে ভরবেগ, ইনিশিয়াল মোমেন্টাম ফাইনাল মোমেন্টাম কিন্তু সবসময় সমান হবে। এই নিয়ম মান্য করবে এবং তার সঙ্গে অবশ্যই কাইনেটিক এনার্জি, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি সমান ফাইনাল কাইনেটিক এনার্জি, এটাও কিন্তু সমান হবে। আমরা জানি সম্পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলবে, যে সংঘর্ষে ভরবেগ এবং গতিশক্তি সংরক্ষিত থাকে, অর্থাৎ ফোটনের সঙ্গে ইলেকট্রনের সংঘর্ষের ক্ষেত্রে কিন্তু এই নিয়ম পালিত হবে। নেক্সট যে বৈশিষ্ট্য, 7 নম্বর বৈশিষ্ট্য, সমস্ত নির্দেশতন্ত্রে ফোটনের বেগ সমান। লক্ষ্য করবে আমরা কিন্তু বাসের মধ্যে যদি কোনো একটা কাউকে ছুড়ে দিই, তার বেগ কিন্তু বাসের সাপেক্ষে একরকম হবে, মাটিতে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তির সাপেক্ষে একরকম হবে। বা নাগরদোলায় কোনো একটা লোক যদি হাতে করে বল নিয়ে উঁচু নিচু করে, যে বলটা কত বেগে কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু ডিপেন্ড করছে কে দেখছে তার ওপর। কিন্তু এই ফোটন ফোটন কিন্তু যে কোনো নির্দেশতন্ত্রে, জড়ত্বীয়, অজড়ত্বীয়, ত্বরণযুক্ত, ত্বরণবিহীন, স্থির, যা যে কোনো নির্দেশতন্ত্রে সবসময় কিন্তু ফোটনের বেগ সমান হবে এবং শূন্য স্থানে এর বেগ কত হবে, আলোর বেগের সমান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। 8 নম্বর পয়েন্টটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট একটি, আলোর তীব্রতা বৃদ্ধির সঙ্গে ফোটনের সংখ্যা বৃদ্ধি পায়। খুব ইম্পর্টেন্ট, আলোর তীব্রতা বৃদ্ধির সঙ্গে ফোটনের সংখ্যা বৃদ্ধি পায়। কিরকম, আমি একটি উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। সাপোজ দুটো বাল্ব আছে, একটি বাল্ব, একটি বাল্ব, ওকে। আমি বললাম এই বাল্বটা 15 ওয়াট, 50 ওয়াট, এটি 100 ওয়াট। বুঝতে পারছো, 50 ওয়াট 100 ওয়াট, তা কোন বাল্বটা বেশি আলো দেবে? 100 ওয়াট, মানে এই বাল্বে কিন্তু তীব্রতা বেশি। আমি বললাম দুটো বাল্বে কিন্তু ইয়েলো লাইট দিচ্ছে, ইয়েলো লাইট, ইয়েলো লাইট। যেহেতু দুটো বাল্বে ইয়েলো লাইট দিচ্ছে, দুটো বাল্বে কিন্তু ইয়েলো লাইটের যে ল্যাম্বডা তরঙ্গ দৈর্ঘ্য দুটো বাল্বের ক্ষেত্রে সমান, এরও যাই হবে, এরও তাই হবে, কিন্তু এর থেকে এর তীব্রতা বেশি। তীব্রতা মানে কি? তাহলে এর ক্ষেত্রে, প্রথম বাল্বের ক্ষেত্রে প্রতি একক ক্ষেত্রফলে প্রতি সেকেন্ডে যে কটা ফোটন পাস করবে, এর ক্ষেত্রে প্রতি একক ক্ষেত্রফলে প্রতি সেকেন্ডে বেশি সংখ্যক ফোটন পাস করবে, বেশি পাওয়ার, বেশি ফোটন পাস করবে। নাম্বার অফ ফোটন এর ক্ষেত্রে বেশি হবে, এর ক্ষেত্রে নাম্বার অফ ফোটন অনেক কম হবে, কিন্তু দুটো কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু সমান। এবারে তাহলে কিন্তু লক্ষ্য করো, দুটোর তীব্রতা বৃদ্ধি, এর সঙ্গে এর তীব্রতা বৃদ্ধি করলাম, কি বৃদ্ধি পাচ্ছে? ফোটন সংখ্যা, এর বেশি যাচ্ছে ফোটন প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, এর কম যাচ্ছে, ফোটন সংখ্যা বৃদ্ধি পাবে কিন্তু ফোটনের শক্তি অপরিবর্তিত থাকবে। কেন? কারণ ফোটনের শক্তির ইকুয়েশন দিয়েছিল E=hν =hc/λ। এই c/λ, এই ল্যামডা কিন্তু কনস্ট্যান্ট, প্রথম ক্ষেত্রেও যায়, দ্বিতীয় ক্ষেত্রেও যায়, বিকজ দুটো ক্ষেত্রে আমি ইউজ করছি ইয়েলো লাইট, সেই জন্য দুটো ক্ষেত্রে কিন্তু এই যে শক্তি, ফোটনের শক্তি, সেটা কিন্তু সমান থাকবে। অতএব বলতে পারবো আলোর তীব্রতা বৃদ্ধির সঙ্গে ফোটনের সংখ্যা বৃদ্ধি পায় কিন্তু ফোটনের শক্তি অপরিবর্তিত থাকে। নেক্সট আমরা আসবো কোয়ান্টাইজড রাশি বা কোয়ান্টা এবং কোয়ান্টা। কোয়ান্টাইজড রাশি এবং কোয়ান্টা কাকে বলবে? কোয়ান্টাইজড রাশি এবং কোয়ান্টা জিনিসটা কি? এটা খুব সিম্পল। আমরা অনেক ক্ষেত্রে কি হয়, অনেক ক্ষেত্রে আমরা এমন কিছু রাশি পাই যেগুলি কেবল কিছু বাছাই করা মানে হতে পারে, কিছু স্পেসিফিক মানে হতে পারে। যেরকম ইলেকট্রনের আধান, কোন একটা বস্তু আধান কিন্তু ইলেকট্রনের আধানের একটা সরল গুণিতক, ওকে। এই মানগুলি যখন পাবো সেগুলি কি কোনো একটি মানের প্রিডিফাইন্ড মানের পূর্ণ সংখ্যার একটা গুণিতক আকারে পাই। এই ধরনের যে রাশি তাদেরকে আমরা বলবো কোয়ান্টাইজড রাশি, ওকে। এবং এদের যে সবথেকে মিনিমাম যে মান তাকে বলবো আমরা কি? কোয়ান্টা। তাকে বলবো কি? কোয়ান্টা। একটা উদাহরণ দিয়ে বলি, ওকে। ইন্ডিয়ান কারেন্সি টাকা, এখানে 1 পয়সা পাওয়া যায় না। ইন্ডিয়ান কারেন্সির সমস্ত বস্তুদের দাম ঠিক হয় কি? 5 টাকা, 7 টাকা, 200 টাকা, 130 টাকা। লক্ষ্য করো সবই কিন্তু 1 টাকার গুণিতক, 5 গুণ, 7 গুণ, 200 গুণ, 130 গুণ। অতএব এই যে 1 টাকা, এটা কিন্তু হলো ইন্ডিয়ান যে অর্থ ব্যবস্থা, মুদ্রা, তার কিন্তু একটা কোয়ান্টা, তার এটা একটা কোয়ান্টা।
নেক্সট আমরা শিখব ইলেকট্রন ভোল্ট কাকে বলে এবং ইলেকট্রন ভোল্টের সঙ্গে জুল এবং আর্গের সম্পর্ক। লক্ষ্য করো, আমরা লিখেছি ইলেকট্রন ভোল্টের সংজ্ঞা, একটি ইলেকট্রন 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে যাওয়ার ফলে তার গতিশক্তি যে পরিমাণ বৃদ্ধি বা হ্রাস পায় তাকে 1 ইভি বলা হয়। সাপোজ আমি এর মধ্যে একটি ইলেকট্রন গতিশীল হচ্ছে, ওকে, এটা 1 ভোল্ট বিভব পার্থক্য। তাহলে যাওয়ার সময় ইলেকট্রনটা যে গতিশক্তি অর্জন করবে তাকে বলবো আমরা 1 ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন গতিশক্তি হবে 1 ইলেকট্রন ভোল্ট। 1 ইলেকট্রন মানে কত? 1 ইলেকট্রনের আধান 1.6 ইন্টু 10⁻⁻19 জানো তোমরা, কুলম ইন্টু ভোল্ট। কুলম ইন্টু ভোল্ট এর মানে হলো জুল, কি এটা? জুল। অতএব আমরা লিখতে পারবো কি 1 ইভি সমান 1.6 ইন্টু 10⁻⁻19 জুল, বা লিখতে হবে 1.6 ইন্টু 10⁻12 আর্গ। কেন? 10⁻7 আর্গ মানে 1 জুল। তাহলে আমি কি 1 জুল ইকাল টু কি 10⁻7 আর্গ, এটা ইন্টু 10⁻7 করবো, 1.6 ইন্টু 10⁻12 আর্গ, এটাই আমরা এক্ষেত্রে পাবো।